আমাদের পারিবারিক পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি পডকাস্ট। আমি আনোয়ার ইসলাম, সঙ্গে আছেন মাই বেটার হাফ নাসিমা ইসলাম। আজকে আমরা কথা বলবো অতি পুরানো অথচ অতি আধুনিক একটি প্রশ্ন নিয়ে। মানুষকে চালিত করে কোন শক্তি? অর্থনীতি, অবচেতন মন নাকি আত্মা? একজন মানুষ কেন ভালোবাসে, কেন ঘৃণা করে, কেন যুদ্ধ করে, আবার কেন নিজের জীবনও উৎসর্গ করে? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো তিনটি বুদ্ধিবৃত্তিক ধারা থেকে। কার্ল মার্কসের মতে মানুষের চিন্তা, রাজনীতি এবং সমাজকে গভীরভাবে প্রভাবিত করে অর্থনৈতিক বাস্তবতা। মানুষ কিভাবে উৎপাদন করে, কিভাবে জীবিকা অর্জন করে এবং কোন শ্রেণীতে বাস করে, এইসব তার চিন্তা ও সামাজিক আচরণকে প্রভাবিত করে। অর্থাৎ ক্ষুধার্ত মানুষের কাছে রুটির প্রশ্ন অনেক সময় দর্শনের প্রশ্নের আগে এসে দাঁড়ায়। ঠিক তাই এরপর এলেন সিগমুন্ড ফ্রয়েড। তিনি বললেন, মানুষের সব আচরণ সচেতনভাবে নিয়ন্ত্রিত হয় না। আমাদের অবচেতন মন, দমিত স্মৃতি, ভয়, আকাঙ্ক্ষা ও শৈশবের অভিজ্ঞতা আমাদের সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করে। তাহলে কি আমরা নিজেরাই নিজেদেরকে পুরোপুরি চিনি না? ফ্রয়েডের মতে অনেক সময় না, তবে তার তত্ত্ব মনোবিজ্ঞানে প্রভাবশালী হলেও এর অনেক অংশ নিয়ে পরবর্তীকালে বিস্তর বিতর্ক ও সমালোচনা হয়েছে। তাই এটিকে একমাত্র ব্যাখ্যা হিসেবে দেখা ঠিক হবে না। ইসলাম কি বলে? ইসলাম মানুষকে বহুস্তরীয় সত্তা হিসেবে দেখে। মানুষের দেহ আছে, বুদ্ধি আছে, নফস আছে, হৃদয় আছে এবং রূহ আছে। মানুষের ভেতরে প্রবৃত্তি আছে, কিন্তু সেই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আছে। মানুষ কেবল পরিবেশ বা অবচেতনের বন্দী নয়, সে নৈতিকভাবেও দায়বদ্ধ। তাহলে কি ইসলাম ফ্রয়েড বা মার্কসকে অস্বীকার করে? না, বরং বলা যায় ইসলাম স্বীকার করে যে দারিদ্র্য, সামাজিক অবস্থা, মানসিক অভিজ্ঞতা ও প্রবৃত্তি মানুষের উপর প্রভাব ফেলে। কিন্তু একই সঙ্গে এটি বলে মানুষের নৈতিক সিদ্ধান্ত, আত্মসংযম এবং আল্লাহর প্রতি দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটি মাত্র কারণ দিয়ে মানুষকে ব্যাখ্যা করা যায় না। ইতিহাসে দেখি, কেউ অর্থের জন্য সব কিছু বিক্রি করেছে, আবার কেউ সত্যের জন্য সম্পদ, ক্ষমতা, এমনকি জীবনও ত্যাগ করেছে। যদি অর্থই একমাত্র চালিকা শক্তি হতো, তাহলে এই ত্যাগের ব্যাখ্যা কী? আবার এমনও দেখি, একজন মানুষ নিজের শৈশবের আঘাত থেকে বেরোতে পারে না, কিন্তু অন্য একজন একই রকম কষ্ট পেয়েও ক্ষমা করতে শেখে। এখানেই মানুষের স্বাধীন ইচ্ছা, চরিত্র গঠন এবং নৈতিক শিক্ষার প্রশ্ন আসে। তাহলে মানুষকে বোঝার জন্য আমাদের কি দরকার? আমাদের অর্থনীতি বুঝতে হবে, যাতে ক্ষুধা ও বৈষম্যের বাস্তবতা অস্বীকার না করি। আমাদের মনোবিজ্ঞান বুঝতে হবে, যাতে মানুষের মানসিক ক্ষত ও আচরণের জটিলতা উপলব্ধি করতে পারে। আর আমাদের নৈতিক ও আধ্যাত্মিক জীবন নিয়েও ভাবতে হবে, যাতে মানুষকে শুধু বুক বা প্রবৃত্তির যন্ত্র হিসাবে না দেখি। অর্থাৎ মানুষ শুধু পেট নয়, শুধু মস্তিষ্ক নয়, শুধু প্রবৃত্তিও নয়। মানুষ এমন এক সত্তা যে অর্থ খুঁজে, সত্য খুঁজে, ভালোবাসা খুঁজে এবং নিজের অস্তিত্বের ব্যাখ্যা খুঁজে। হয়তো এই কারণে কোনো একক দর্শন মানুষের সমস্ত রহস্য ব্যাখ্যা করতে পারে না। মানুষ অর্থনৈতিক, মানসিক, সামাজিক, নৈতিক এবং আধ্যাত্মিক সবগুলো মাত্রার সমন্বয়ে গঠিত। আজকের আলোচনার শেষ প্রশ্ন, যদি মানুষকে কেবল অর্থনৈতিক প্রাণী ভাবি, তবে ভালোবাসার ব্যাখ্যা কি? যদি তাকে কেবল প্রবৃত্তির প্রাণী ভাবি, তবে আত্মত্যাগের ব্যাখ্যা কি? আর যদি তাকে কেবল আধ্যাত্মিক সত্তা ভাবি, তবে ক্ষুধা ও সামাজিক অবিচারের বাস্তবতাকে কিভাবে ব্যাখ্যা করব? সম্ভবত সত্যের কাছাকাছি পৌঁছাতে হলে আমাদের একে অপরের কাছ থেকে শেখার বিনয় থাকতে হবে। দর্শন, বিজ্ঞান ও ধর্ম, এই তিনটি মানুষের রহস্যের ভিন্ন ভিন্ন দিক উন্মোচনের চেষ্টা করে। তাদের মধ্যে সংলাপ, সংঘর্ষ নয়, আমাদের বোঝাপড়াকে আরও সমৃদ্ধ করতে পারে। আজকের আলোচনার সার কথা হলো, মানুষকে বুঝতে হলে শুধু একটি জানালা দিয়ে তাকালে হবে না, পুরো ঘরটাই দেখতে হবে, ঘরের ভিতর প্রবেশ করতে হবে। আজকের মতো এখানেই শেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।